হাজার লোক হওয়ার সম্ভাবনা। আদালতে জানালো কল্যাণ ব্যানার্জি 2 লাখ থেকে 15,000। তবুও ধর্মতলায় কেন নাছোড় কালীঘাটপন্থীরা? এখন ধর্মতলাটা যেটা আইকনিক প্লেস, তো সেই জন্য হয়তো করছে কালীঘাটপন্থী বা যারা পুরনো তৃণমূল, নতুন তৃণমূল, যা 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 বলে আর কি। এখন আমাদের নতুন করে রাজনৈতিক গ্রামার বুঝতে হবে, তো কোনটা কোন তৃণমূল বার করতে গেলে তৃণমূল কয় প্রকার ও কী কী ব্যাখ্যা সহ বুঝাইয়া দাও। পশ্চিমবঙ্গের আজকের শিক্ষা ব্যবস্থায় এটার একটা চ্যাপ্টার হওয়া উচিত। তৃণমূল কয় প্রকার ও কী কী ব্যাখ্যা সহ বুঝাইয়া দাও। তাতে নাম্বার পেতে গেলে কোনটার পক্ষ নিতে হবে ছাত্রদের জন্য চিন্তা করতে হবে। তাই স্বাভাবিকভাবেই আমাদের কনফিউশন হচ্ছে কোন তৃণমূলের কথা বলবো। তো কালীঘাট অনেক রকম তৃণমূল হয়ে গেছে। দাদা, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা ছিল সেই জমি দেখা যাচ্ছে ব্যক্তি মালিকানা, তার ফলে কিন্তু তারা সে জমি পাচ্ছে না, দখল হয়ে যাবে এবং সরকারকে খরিদ করতে হবে। মানে তৃণমূল সরকারের আমলে যে জমি দেওয়া হয়েছে 50টা পরিবারকে, হ্যাঁ, তাদের তো দেওয়া উচিত, তাদের তো পাওয়া উচিত বলে মনে করি আমি। যদি তৃণমূল সরকার কোনো অন্যায় করে থাকে, তাদেরকে মানুষ তো উৎখাত করে দিয়েছে, নতুন সরকার ব্যবস্থা করবে। আমি তৃণমূল করে আমার সরকারের কাজকর্মের অগ্রগতিকে আমি তো অস্বীকার করতে পারি না। তৃণমূল পারেনি, তৃণমূল নেই মার্কেট, এখন বিজেপি তাকে করতে, এইটা আমি বুঝি। দাদা, আজ জনতার দরবারে কামরার পাচারকারীদের স্বামী ও স্ত্রীর জুটি উদ্ধার, এক নাবালিকা সহ 3জন। তৃণমূল জামানায় দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গেছিল এই পশ্চিমবঙ্গ। দেখুন, তৃণমূল জমানা বলুন, বিজেপি জমানা বলুন, যে জমানায় বলুন, বাম জমানা বলুন, এই পশ্চিমবঙ্গের বিস্তৃত এলাকা জুড়ে নারী পাচার চক্র আজকে নয়, এটা বরাবর সক্রিয় হয়ে আছে। এবং এখানকার পশ্চিমবঙ্গের নারী পাচার এই জন্যই হয়, এখানকার অভাব, দারিদ্রতা, অনটন সব কিছুকে পুঁজি করে নারী পাচার হয়। এবং এই নারী পাচার বাংলা একটা শিল্পে রূপান্তরিত হয়েছে। শুধু নারী পাচার নয়, পশ্চিমবঙ্গে অর্গান ট্রাফিকও হয়, অর্থাৎ মানুষকে কার কিডনি, কার লিভার বিক্রি করার জন্য একটা বড় এখানে চক্র আছে। আরও বলি আপনাদের, আমি আগেও বলেছি, ভারতবর্ষের যত বেশ্যালয় আছে, সেই বেশ্যালয়গুলির যে তথ্য পরিসংখ্যান সরকারিভাবে যে আমরা জানতে পারি, তাতে দেখতে পাই ভারতবর্ষের বেশ্যালয়গুলোতে সব থেকে বেশি সংখ্যায় আছে এই বাংলার মা বোনেরা। অতএব এটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। অভাব যত থাকবে তত এগুলোর পরিমাণ বা এগুলোর বাড়বে, এই ব্যবসা তত রকম হবে। লক্ষ্য করে দেখবেন, যখন একটা ঘূর্ণিঝড় আসে, ওটা ওই 24 পরগনা বেল্ট ধ্বংস হয়ে যায়, সেই সমস্ত ঘটনা ঘটার পর স্ট্যাটিস্টিক্স বলছে তারপর সেখান থেকে নারী পাচার চক্র আরও সক্রিয় হয়ে যায়, কারণ মানুষের অভাব বেড়ে যায়। এটা একটা সরকারকে দেখতে হবে। এটা কোন দল কখন এলো গেল সেটা নিশ্চয়ই কম বেশি আছে, কিন্তু তারপরেও দেখতে হবে। যেমন আজকে ধরুন বারুইপুরের ঘটনার পিছনে নারী চক্র আছে, নারী পাচার চক্র থাকার সম্ভাবনা প্রবল বলে আমি মনে করি। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিটিতে থাকবেন একজন আইএএস, একজন WBCS সহ কয়েকজন। আজকে যে নোটিফিকেশন প্রকাশ করলো স্বরাষ্ট্র, কি হবে, ঢাক ঢোল বাজবে, পরে দেখবে কটা চোর ধরা পড়লো, কটা অন্যায় ধরা পড়লো। কমিশন গঠন করা তো আজ থেকে নয়, যখন কোনো রাস্তা থাকে না কমিশন গঠন করে দেবে। শামশেরগঞ্জে ভাঙন, তাতে কি দুর্নীতি বন্ধ হবে না? দেখুন, বড় কথা যে রাজীব গান্ধীর যে পঞ্চায়েত রাজ আইন, সেই আইনটা কি? লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় সরকার, 3টে সরকার, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, স্থানীয় সরকার, গ্রামীণ বা মিউনিসিপ্যালিটি। তো সেইখানটাই ইলেক্টেড যারা, তারা হচ্ছে প্রধান, তারা হচ্ছে পদের মালিক, নির্বাচন করে হয়। যে মেম্বার সেও নির্বাচিত হয়, যে প্রধান সেও নির্বাচিত হয়, তারপর তাকে মাথা করা হয়। এবার তার কাছে যদি ক্ষমতা কেড়ে নেওয়া হয়, তাহলে মূলত যে পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অর্থাৎ গ্রামীণ এলাকায় যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে একটা স্থানীয় সরকার গড়ার যে সামাজিক বিপ্লব রাজীব গান্ধী করেছিল, সেটাকে ধ্বংস করে দেওয়া হবে। তাহলে কালকে যদি আমরা বলি যে ভারতবর্ষে যত MP MLA থাক না কেন, মুখ্যমন্ত্রী বাড়াতে পারি, প্রধানমন্ত্রী বাড়াতে পারি, কিন্তু ক্ষমতা দেওয়া হবে না, টাকা খরচ করার অধিকার দেওয়া হবে না, তাহলে কি সেটা চলবে? 3টে সরকার ভারতবর্ষে। তো সেটা যদি না হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বলা হয়
টাকা করে খরচ হবে না হবে তোমার দেখা দরকার নাই, মানবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি বলা হয় মানবে। এটা হচ্ছে গ্রামের প্রধানমন্ত্রী, প্রধান না, উপরে ভগবান নিচে প্রধান। সার্টিফিকেট দিতে গেলে এমএলএমপিদের ক্ষমতা নাই, প্রধান দেয়, সে অধিকার দেওয়া হয়েছে, সে ক্ষমতা দেওয়া হয়েছে, তার জন্য সংবিধান সংশোধিত হয়েছে। আমি মনে করলে কেড়ে নিতে পারি না, তার জন্য সংবিধান সংশোধন করতে হবে। এসব আজে বাজে কথা বলতে হবে না। প্রধান চোর, নিশ্চয় চোর হতে পারে প্রধান, তৃণমূলের উপরে চোরটা শিল্পে রূপান্তরিত হয়েছে, অস্বীকার করছি না, কিন্তু প্রধান চোর মানে গোটা প্রতিষ্ঠান তো চোর না, গোটা প্রতিষ্ঠান তো মানে অক্ষম নয়, গোটা প্রতিষ্ঠানটাকে তো আমি অস্বীকার করতে পারি না। প্রধান চোর হতে পারে, ব্যক্তি চোর, প্রতিষ্ঠান চোর নয়। প্রতিষ্ঠানের উদ্দেশ্য, ব্যক্তির উদ্দেশ্য আলাদা। আর বিডিও এসডিও তারা কি চোর হবে না, কোনো গ্যারেন্টি আছে কি? বিডিও যদি চোর না হয় তাহলে প্রধানটা চুরি করতে পারে না, লিখে রাখুন এটা আপনি। সরকারি অফিসার যদি চৌর্য ভিত্তিতে মদত না করে, নিজের তলায় পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, কোথাও চুরি হতে পারে বলে আমি মনে করি না। দাদা, প্রাতিষ্ঠানিক এই পরিণতি বিশ্বাসঘাতক ক্রিমিনালদের মাথায় একসময় অভিষেকের হাত ছিল। দিনের পর দিন অবৈধ কাজ করে গেছে ঋতুব্রত, অনুব্রতদের বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে দলের পর্দাফাশ করছে কল্যাণ ব্যানার্জি। এখন বলছে এবার একটা কথা কেন বলছি না যে দিদির আশকারা ছাড়া, একেবারে আশকারা, দিদির প্রশ্রয় ছাড়া তার ভাইপো খোকাবাবু সে কি এগুলো করার সাহস পেত? তাই তাদের দলের নেতা যেটা বলছে সেটা আংশিক সত্য, সম্পূর্ণ সত্য নয়। কারণ বাংলার মুখ্যমন্ত্রী সেদিন যিনি ছিলেন, তৃণমূল নেত্রী আজও যিনি আছেন, মমতা ব্যানার্জির প্রশ্রয়, আশ্রয়, তার প্রতি সমর্থন ছাড়া খোকাবাবু এত বড় জায়গায় কখনো যেতে পারত না। মমতা ব্যানার্জি তার দলের, যারা মমতা ব্যানার্জির পরের ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের মধ্যে একজন ব্যক্তিত্বের নাম আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার প্রভাব প্রতিপত্তিকে মমতা ব্যানার্জি সহ্য করতে না পেরে তাকে কি করে সাইজ করা যায়, যাকে বলে তাকে কি করে প্ল্যান করা যায়, তার প্রভাব কিছু করে কমিয়ে নেওয়া যায়, তার জন্য এটা একটা খাড়া করার প্রয়োজন হয়েছিল। সেই জন্যেই খোকাবাবু সেদিকে উত্থান হয়েছিল। খোকাবাবুর উত্থানের কারণ মমতা ব্যানার্জি সে তার একক ব্যক্তিত্ব ছাড়া আর কাউকে নেতৃত্বে সে দেখতে চায় না। তাই সেদিন যখন শুভেন্দু অধিকারী বাবু, আজকে যিনি মুখ্যমন্ত্রী, তার যখন প্রভাব প্রতিপত্তি বাড়ছে, তখন মমতা ব্যানার্জি ইনসিকিউর ফিল করেছিল, অসুরক্ষিত অনুভব করেছিল। তাই তাকে কাউন্টার ওয়েট হিসাবে তাকে কাউকে, কোনো ব্যক্তিকে দরকার ছিল যাকে খাড়া করা যেতে পারে। তা মমতা ব্যানার্জির মনে হয়েছিল সব থেকে বড় বিশ্বস্ত ব্যক্তির নাম খোকাবাবু, তাই খোকাবাবুকে যুবা নাম দিয়ে, মনে করে দেখুন নেতাজি হিসেবে যুবা নাম দিয়ে তাকে মার্কেটে খাড়া করে দিল। তারপর থেকে কিন্তু আজকের মুখ্যমন্ত্রীর সঙ্গে পুরনো মুখ্যমন্ত্রীর মারামারি নেই। যখন পরিষ্কার করে দিয়ে তখন আবার তৃণমূলে সে যোগদান করে, তারপরে কারণ আমরা চাই সকলের সব অধিকার থাক। পৃথিবীতে কংগ্রেস সেই দল করে যারা সকলের মতামতকে গুরুত্ব দেয়, সকলের মতামত প্রকাশের অধিকারকে ছিল। সেই সময় বাম, তারপরে তৃণমূল, তারা তাদের মনে হয়েছিল পশ্চিমবঙ্গে মুসলিম রাষ্ট্রকে সামনে রেখে হয়তো পরিস্থিতি উত্তেজিত হতে পারে। কারণ ফরমান জারি করেছিল সেই সময় মুসলিম সমাজের বড় বড় মানে দায়িত্ববান লোকেরা, ফলে একটা বিক্ষোভ তৈরি হয়েছিল। কারণ তাদের মনে হয়েছিল যে তাদের ধর্মকে আঘাত করা হচ্ছে, তাই তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল, তার জন্য তাকে সরে যেতে হয়েছিল, চলে যেতে। তাই সে ফিরে আসছে, যদি প্রোগ্রামে আসে অসুবিধা কিছু না, কারণ দিল্লিতেও সে থেকেছে। তাকে তো দিল্লিতে সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তাকে দিল্লিতে থাকার তো ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এখানে কংগ্রেসের কোনো ব্যাপারে বাম আমলে হয়েছিল, তৃণমূল আমলে সেটাকে সমর্থন করেনি, তৃণমূলেও এই একই জিনিস করেছিল। তারা তাদেরও মনে হয়েছিল, বাম আমলেও মনে হয়েছিল, তাদের তাদের সরকারের ব্যাপার, তাদের দলের ব্যাপার। অভিযুক্তদের এনকাউন্টারের নিদান নির্যাতিতা দাদা ও ভাই। দেখুন, পুলিশের এনকাউন্টার কখন হয়, কীভাবে হয়, তার তো কত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে। এখন সেগুলো মানবে কি মানবে না সেটা আমরা জানি না। তবে শুধুমাত্র এনকাউন্টার যদি সব সমস্যার সমাধান হতো, তাহলে রাজস্থানে
মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে আজকে নারীদের উপরে অত্যাচার ধর্ষণ হতো না, এটুকুই বলছি। বাকি শাস্তি দেওয়ার জন্য আইন আছে, আইনের সঠিক ব্যবহার করে শাস্তি দেওয়া হয়। আমরা আমি বলছি না যে এনকাউন্টার করাটা অন্যায়, তা না। এনকাউন্টার কোন পরিস্থিতিতে করতে হয় তার যথাযথ ব্যাখ্যা দরকার। আমি বললাম আর এনকাউন্টার করে দিলাম, দিয়ে দুটো হাততালি পেয়ে গেলাম, এটার মধ্যে দিয়ে কিন্তু কোনো সমস্যা সমাধানের রাস্তা তৈরি হয় না। আর যদি হতো তাহলে ইউপিতে কমসে কম আর কোনো অপরাধ থাকতো না। অপরাধের তালিকায়, বিশেষ করে নারীদের উপরে অত্যাচারের তালিকায়, ধর্ষণ তালিকায় আজও ইউপি ভারতবর্ষের শীর্ষে। ইউপি, মধ্যপ্রদেশ, রাজস্থান। আমি বলছি না, এটা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট বলছে, যে রিপোর্ট তৈরি করে ভারত সরকার।